আহাদ কথাগুলো ভেবে ড্রাইভারকে জুয়েলারি শপে যেতে বলে। আহাদ সেখানে যে গহনা পছন্দ করে গহনা কিনে পুনরায় গাড়িতে বসে পড়ে। ঐশী আহাদের জন্য অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছে। উফ, আহাদ কখন আসবেন? আর কতক্ষণ অপেক্ষা করব? প্লিজ তাড়াতাড়ি চলে আসেন না। ঐশী ভাবনার মাঝে কলিং বেলের আওয়াজ শুনতে পায়। কলিং বেলের শব্দ শুনতে ঐশীর ঠোঁটে হাসি ফুটে ওঠে। ও বুঝে যায় ওর অপেক্ষার প্রহর শেষ, ওর প্রিয়তম চলে এসেছে। ঐশী বসা থেকে উঠে দৌড়ে রুম থেকে বের হয়ে নিচে চলে আসে। দৌড়ে সদর দরজার কাছে এসে দরজা খুলতেই ভয় পেয়ে যায়। ওর সামনে ছুরি হাতে দাঁড়িয়ে আছে মিজান। মিজানের পেছনে ওর গার্ডরা দাঁড়িয়ে আছে। ঐশী কিছু বলবে তার পূর্বে মিজান ওর হাতের ছুরিটা দিয়ে ঐশীর বাহুতে আঁচড় কাটে। ঐশী ব্যথায় আহ করে ওঠে। ঐশী ওর বাহু চেপে ধরে ঐশীর বাহু থেকে গলগল করে রক্ত বের হচ্ছে। মিজান পুনরায় ঐশীর অপর বাহুতে আঁচড় কাটে। ঐশী যন্ত্রণায় আহ করে ওঠে। মিজান ঐশীর কাছে এসে ঐশীর পেটে ছুরি ঢুকিয়ে দেয়। ঐশীর পেট থেকে গলগল করে রক্ত বের হচ্ছে। ঐশীর পক্ষে আর দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না। ও মেঝেতে পড়ে যায়। মিজানের লোকেরা ঘরের সমস্ত কিছু ভেঙে চুরমার করে দেয়। মিজান ঐশীর কাছে আসে। ঐশী ব্যথায় ছটফট করছে। মিজান ওর হাতের ছুরিটা নিয়ে ঐশীর গালে আলতো করে স্ল্যাপ করতে করতে বলে, জানেমান, আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। তোমাকে দেখে নেশা ধরে গিয়েছে। তোমাকে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু তুমি তো আমার জন্য সাজনি। তুমি তো ওই আহাদের জন্য সেজেছ। জানেমান, তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, ভেবেছিলাম তোমাকে বিয়ে করে সুখে থাকবো, কিন্তু না, তা আর হলো না। তোমার জন্য আহাদ আমার গায়ে হাত তুলেছে, আমাকে থ্রেট দিয়েছে, কিন্তু আমি কাউকে থ্রেট দিই না, সোজা কাজ করি। তোমাকে মারতে আমার খুব কষ্ট হচ্ছে। চোখের সামনে তোমাকে যন্ত্রণায় ছটফট করতে দেখতে পারছি না, কিন্তু কি করব বলো? আমি যা চাই তা হয়তো ছিনিয়ে নেই, নয়তো ধ্বংস করে ফেলি। তোমাকে যেহেতু আমি আহাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারবো না, তাই তোমাকে আর বাঁচিয়ে রাখবো না। কারণ তুমি আমার না হলে তোমাকে আমি অন্য কারো হতে দিব না। তুমি শুধুই আমার, শুধুই আমার। মিজান ঐশীর হাত ধরে ঐশীকে উঠিয়ে ঝুড়িয়ে ধরে। পুনরায় ঐশীর পেটে ছুরি ঢুকিয়ে দেয়। ঐশীর যন্ত্রণায় দাঁত খিচে ধরে। মিজান ঐশীকে ধাক্কা দিয়ে সরিয়ে ঐশীর দিকে একবার তাকিয়েও লোকদের নিয়ে চলে যায়। ঐশী ক্লান্ত দৃষ্টিতে মিজানের যাওয়ার পানি তাকিয়ে রয়। ও বুঝে গেছে ও আর বাঁচবে না, ওকে এই পৃথিবীর মায়া ত্যাগ করতে হবে। ঐশী আর চোখ খুলে রাখতে পারল না, ওর চোখ বন্ধ হয়ে গেল। আহাদের গাড়ি আহাদ মেনশনে প্রবেশ করে আহাদ গাড়ি থেকে ফুরফুরে মেজাজে বের হয়। হাতে গহনার বক্স এবং ফুলের তোড়া নিয়ে সামনের দিকে হাঁটা শুরু করে। আহাদ সদর দরজার কাছে এসে কলিং বেলে চাপ দিতে যেও থেমে ওর মনে হলো দরজা খোলা আছে। ও হাত দিয়ে হালকা ধাক্কা দিতে দরজা খুলে যায়। আর দরজা খুলতে ও যা দেখতে পেল তাতে ওর রুহু কেঁপে উঠল। ওর জান, ওর ভালোবাসার মানুষ রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। ওর রক্তে ওর সাদা শাড়ি এবং সাদা টাইলস লাল বর্ণ ধারণ করেছে। ঐশী চারপাশে সবকিছু ভাঙা অবস্থায় পড়ে আছে। এই দৃশ্য দেখে আহাদ থমকে যায় এবং ওর হাত থেকে ফুলের তোড়া এবং গহনার বক্সটা মেঝেতে পড়ে যায়। আহাদ আর নিজেকে ধরে রাখতে পারল না। দৌড়ে ঐশীর কাছে এসে ঐশীর মাথাটা ওর কোলের উপর রাখে। আহাদ ঐশীকে পাগলের মতো ডাকছে, কিন্তু ঐশীর কোনো সাড়া শব্দ নেই। একটু পানি পাবার আশায় আহাদ আশেপাশে তাকাচ্ছে, কিন্তু সব যে ভেঙে পড়ে আছে। আহাদ ওর কোল থেকে ঐশীর মাথা নামিয়ে দৌড়ে রান্নাঘরে যেয়ে এক গ্লাস পানি নিয়ে আসে। আহাদ ঐশীর চোখে মুখে পানি ছিটাচ্ছে। হঠাৎ ঐশী পিটপিট করে চোখ মেলে তাকায়। ও আহাদকে দেখে কাঁপা কাঁপা গলায় বলে, আহাদ, এত দেরি করে আসলেন কেন? ওরা তো আপনার জানকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। আপনার জানকে আঘাত করেছে, আমাকে মেরে ফেলতে চেয়েছে। আহাদ, আমি মরে যাচ্ছি। আহাদ, আমি। ঐশী আর কিছু বলতে পারল না, পুনরায় জ্ঞান হারিয়ে ফেলে। আহাদ ঐশীকে বুকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলে, মেরে ফেলবো ওদের সবাইকে, মেরে ফেলবো। জান, তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু না। আহাদ ঐশীকে কোলে তুলে নিয়ে দৌড়ে গাড়ির কাছে চলে আসে। আহাদ ঐশীকে নিয়ে গাড়িতে উঠে বসে। ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। ড্রাইভার ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। আহাদ ডক্টরের সাথে ফোনে কথা বলছে। আহাদ সিয়াম রোজাকেও জানিয়ে দিয়েছে। ওরা হসপিটালে এসে পড়ে। আহাদ ঐশীকে নিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ডক্টর ওদের জন্য অপেক্ষা করছিল। আহাদ ঐশীকে স্ট্রেচারে শুয়ে দেয়। ডক্টর ঐশীকে ওটিতে নিয়ে যায়। আহাদ চেয়ারে বসে মাথা চিপে ধরে। কিছুক্ষণের মধ্যে সিয়াম রোজাও চলে আসে। ভাইয়া, ভাবি কোথায়? আহাদ হাতের ইশারায় দেখিয়ে দেয়। ভাইয়া, কিভাবে হলো? আহাদ যা যা দেখেছে তা তা সিয়ামকে বলে। কিন্তু সে কে ছিল? মিজান, মিজান করেছে এসব। মিজান? হ্যাঁ, মিজান। আহাদ সিয়ামকে মিজানের সম্পর্কে সব কিছু খুলে বলে। কিভাবে ঐশীর সাথে দেখা হলো, কিভাবে মিজান ঐশীকে ডিস্টার্ব করতো, সব কিছু। ওকে বাঁচিয়ে রাখাটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল।
ওকে সেদিন মেরে ফেললে আজ এদিন দেখতে হতো না। ওদের কথার মাঝে ডক্টর বের হয়। ডক্টর, আমার ওয়াইফ। মিস্টার শেখ, আমাদের ইমিডিয়েটলি 2 ব্যাগ রক্ত লাগবে। ডক্টর, আমি ভাবিকে রক্ত দিব। তার ব্লাড গ্রুপ আর আমার ব্লাড গ্রুপ সেম গ্রুপ। আসুন আমার সাথে। সিয়াম ডক্টরের সাথে চলে যায়। আহাদ বসা থেকে উঠে দাঁড়ায়। ও যাওয়ার জন্য সামনের দিকে পা বাড়াতেই রোজা প্রশ্ন করে, কোথায় যাচ্ছেন ভাইয়া? ওই অমানুষকে শেষ করতে। আহাদ কাল বিলম্ব না করে হসপিটাল থেকে বের হয়েছে। ক্লাবে মদের নেশায় বুধ হয়ে আছে মিজান। ওর ঐশীর জন্য কষ্ট হচ্ছে। ঐশী মরে গেছে ভাবতেই ওর কষ্ট হচ্ছে। মিজান ওর হাতের গ্লাসে পড়ে থাকা সবটুকু মদ খেয়ে পেছনে ঘুরতে গিয়ে ওর মাথায় মদের বোতল দিয়ে সচড়িয়ে আঘাত করে। মিজানের মাথা ফেটে যায়। ওর মাথা থেকে গল গল করে রক্ত বের হচ্ছে। মিজান মাথা ঝাঁকিয়ে ভালোভাবে তাকিয়ে দেখে আহাদ ওর সামনে দাঁড়িয়ে আছে। আহাদ পাশের টেবিলের উপর রাখা মদের ট্রেটা হাতে তুলে মিজানের দিকে ছুঁড়ে মারে। মদের বোতলগুলো মিজানের গায়ে লাগতে বোতলগুলো ভেঙে মিজানের গায়ে গেঁথে যায়। মিজান মেঝেতে পড়ে যায়। আহাদ ওর কাছে এসে ওকে এলো পাথারি লাথি মারতে শুরু করে। মিজানের লোকেরা আহাদকে আটকাতে পারছে না। আহাদ 2 হাতে রিভলভার নিয়ে মিজানের লোকদের মাথা বরাবর শুট করে দেয়। আহাদ মিজানের কাছে এসে মিজানের বুকে পাড়া দিয়ে হুঙ্কার দিয়ে বলে, তোকে সেদিন বাঁচিয়ে রাখাটাই ভুল ছিল। তোকে যদি বাঁচিয়ে না রাখতাম তবে আজ এই দিন দেখতে হতো না। তোর এত বড় সাহস, তুই আমার জানকে মারতে চেয়েছিস, আমার জানকে আঘাত করেছিস, ওকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিস। তোকে তো আর বাঁচিয়ে রাখা যাবে না। মিজান আহাদের কথার উত্তরে কিছু বলতে পারছে না। এমনিতে নেশাগ্রস্ত ছিল, তার উপর আহাদ এভাবে মারায় মিজানের মধ্যে আর লড়াই করার কোনো শক্তি নেই। আহাদ ওর রিভলভারে বুলেট ভরে মিজানের চুল মুঠো করে ধরে দাঁড় করায়। দাঁড়ানোর মতন শক্তি নেই মিজানের মাঝে। আহাদের চোখ পড়ে দূরে থাকা কাঠটার উপর। ভাঙচুর করার ফলে ফার্নিচারটা ভেঙে যায় আর সেই কাঠটা ধারালো হয়ে যায়। আহাদ মিজানকে টেনে হিঁচড়ে সেই কাঠটার কাছে নিয়ে আসে। আহাদ মিজানের পেট বরাবর লাথি দেয়। মিজান ছিটকে সেদিকে পড়ে আর কাঠটা ওর পিঠ ভেদ করে ফেলে। আহাদ মিজানের বুকে পরপর 6টা গুলি করে। মিজানের নিথর দেহ মেঝেতে পড়ে আছে। মিজানকে মেরেও আহাদের শান্তি হলো না। ও মিজানের সামনে বসে পকেট থেকে ছুরি বের করে পাগলের মতন মিজানের মৃতদেহে আঘাত করতে থাকে। পিটপিট করে চোখ মেলে তাকাচ্ছে ঐশী। চারপাশটা কেমন ঝাপসা হয়ে আছে। শরীরে অসহ্য যন্ত্রণা হচ্ছে। মাথার যন্ত্রণায় ঠিকমতো তাকাতে পারছে না, তবুও পার কয়েক চোখের পলক ফেলে নিজেকে স্বাভাবিক করে ঐশী। না, এখন সব স্পষ্ট দেখা যাচ্ছে। ঐশী ঘাড় ঘুরিয়ে পাশ ফিরে তাকাতেই চেয়ারে বসে বেডের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে থাকা ক্লান্ত আহাদের মুখশ্রী দেখতে পায়। ঐশী একমনে আহাদের দিকে তাকিয়ে আছে। ও আর নিজেকে সামনে রাখতে পারল না। গা ঝাড়া দিয়ে উঠে আহাদকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আহাদের ঘুম ভেঙে যায়। ঐশী কান্নামাখা কণ্ঠে বলে, ভাবিনি আপনাকে আবার দেখতে পাবো, ছুঁতে পারবো। তখন মনে হচ্ছিল এই বুঝি পৃথিবীর মায়া ত্যাগ করে পরপরে চলে যেতে হবে। আহাদ, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, আপনাকে হারানোর ভয় পেয়েছিলাম। আহাদ, আমি আপনাকে অনেক ভালোবাসি। আহাদ, আমি আপনাকে হারাতে চাই না, একটু হারাতে চাই না। আমৃত্যু আপনার সাথে থাকতে চাই। আহাদ ঐশীর কথার উত্তরে কিছু বলছে না, এমনকি ঐশীকে স্পর্শও করছে না। হঠাৎ আহাদ ওর পিঠে তরল জাতীয় কিছু অনুভব করে আর ও বুঝে যায় ঐশীর হাত থেকে চুয়ে চুয়ে রক্ত বের হচ্ছে। আহাদ ঐশীকে নিচ থেকে সরিয়ে বেডে শুয়ে দেয়। আহাদের ধারণাই ঠিক ছিল। ঐশী শরীরে সমস্ত জোর খাটিয়ে ওঠার ফলে হাতের ক্যানোলাগুলো খুলে হাত থেকে রক্ত পড়তে শুরু করে, এমনকি পেট থেকেও চুয়ে চুয়ে রক্ত পড়ছে। আহাদের ধারণায় ঠিক ছিল। ঐশী শরীরের সমস্ত জোর খাটিয়ে ওঠার ফলে হাতের ক্যানোলাগুলো খুলে হাত থেকে রক্ত পড়তে শুরু করে, এমনকি পেট থেকেও ছুঁয়ে ছুঁয়ে রক্ত পড়ছে। আহাদ বাইরে যেয়ে ডক্টরকে ডেকে নিয়ে আসে। ডক্টর এসে ঐশীর হাতের এবং পেটের রক্ত পরিষ্কার করে ব্যান্ডেজ করে দেয়। ডক্টর চলে যেতেই কেবিনে সিয়াম রোজা প্রবেশ করে। ভাবি, এখন কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া, আপনি বাসায় চলে যান, আমরা ভাবির পাশে আছি। ঠিক আছে। আহাদ ঐশীর পাশে রোজা সিয়ামকে রেখে বাসায় চলে যায়। আহাদ বাসায় এসে জামাকাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। নিজের মাথা চিপে ধরে ঝর্ণার নিচে দাঁড়িয়ে আছে আহাদ। ঝর্ণার পানি ওর সমস্ত অঙ্গ ভিজিয়ে দিচ্ছে। আহাদ মাথা চেপে ধরে ভাবছে কি থেকে কি হয়ে গেল। গতকাল কতটা ফুরফুরে মেজাজে খুশি মনে ঐশীর জন্য গিফট কিনে এনেছিল। ঐশীর সাথে বিবাহ বার্ষিকী উদযাপন করতে চেয়েছিল, কিন্তু ভাগ্যে তো লেখা ছিল অন্য কিছু। ঐশীর যখন জ্ঞান ফিরছিল না তখন আহাদের মনে হচ্ছিল এই বুঝি ওর নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। নিজের চোখের সামনে প্রিয়তমাকে এভাবে শুয়ে থাকতে দেখে ওর ভালো লাগছে না।
বেশ কিছুক্ষণ পর গোসল শেষ করে আহাদ ওয়াশরুমে থেকে বের হয়, রেডি হয়ে পুনরায় হসপিটালে চলে যায়। আজ 3 দিন যাবৎ আহাদ ঐশীর সাথে ঠিকমতো কথা বলে না। ঐশীর সব কাজ করে দেয়, কিন্তু বিনিময়ে একটু শব্দও করে না। ঐশীর কথায় কেবল হুঁ হাঁ বলে উত্তর দেয়। আহাদের এমন নীরবতা ঐশীর সহ্য হচ্ছে না। আজ ঐশীকে হসপিটাল থেকে ডিসচার্জ করা হবে। ঐশী আজ ভীষণ খুশি, অবশেষে ওইখান থেকে মুক্তি পাবে। ওর মনে হচ্ছিল এখানে থাকলে মেডিসিনের স্মেলে ও আরও অসুস্থ হয়ে যাবে। ঐশী দ্রুত ডিসচার্জ নেওয়ার জন্য আহাদকে জোর করে, আর আহাদ ওর কথা না মেনে পারে না। ঐশী বর্তমানে ওর কেবিনে শুয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে কিছু ভাবছে। আহাদ টাকা পরিষ্কার করার জন্য আর ডক্টরের সাথে দেখা করার জন্য বাইরে গিয়েছে। আহাদ ঐশীর সাথে থাকায় সিয়ামকে একা হাতে অফিস সামলাতে হচ্ছে। ঐশী বাসায় আসবে বলে রোজা সার্ভেন্টদের দিয়ে বাসা পরিষ্কার করাচ্ছে। আহাদ হসপিটালের সব ফর্মালিটিস শেষ করে ঐশীর কেবিনে আসে। ঐশী তখনও ভাবনায় মুশকুল ছিল। আহাদ ওর কাছে আসতে ওর ভাবনার সুতো ছিলেন। আহাদ ওকে সাবধানে কোলে তুলে সামনের দিকে পা বাড়ায়। গাড়িতে আহাদের বুকে মাথা রেখে বাইরের দৃশ্য দেখছে ঐশী। আহাদের মৌনতা ওর ভালো লাগছে না। কি হলো, মানুষটার আমার সাথে কথা বলছে না কেন? আহাদ ঐশী বাসায় চলে আসে। আহাদ ঐশীকে রুমে এনে ফ্রেশ করিয়ে খাবার খাই অফিসে চলে যায়। সারাটা দিন ঐশীর বিষণ্ণতায় কেটেছে। রাত 8টার দিকে আহাদ বাসায় আসে। রুমে এসে দেখে ঐশী চোখ বন্ধ করে শুয়ে আছে। ঐশীকে শুয়ে থাকতে দেখে আহাদ জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। আহাদ গোসল করে বের হয়। ঐশীকে ওঠার জন্য চেষ্টা করতে দেখে আহাদ ছুতো ওর কাছে এগিয়ে যায়। ঐশীকে ছুতে নিলে ঐশী রাগী কণ্ঠে বলে, ছুবেন না আমায়। ঐশীর আচরণে প্রথমে অবাক হলেও পরে আহাদ নিজেকে সামলে ঐশীকে বিছানার সাথে হেলান দিয়ে বসায়। আমাকে ছুঁয়েছেন কেন? আপনাকে আমার সহ্য হচ্ছে না। আপনি আমার চোখের সামনে থেকে চলে যান। কোথায় যাব? যেখানে খুশি সেখানে যান। এতক্ষণ রেগে কথা বললেও হঠাৎ ঐশী কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতে বলে, কি করেছি আমি? হ্যাঁ, আজ 3 দিন যাবত আপনি আমার সাথে ঠিকমতো কথা বলছেন না। আপনাকে পাশে পাচ্ছি ঠিকই, কিন্তু কাছে পাচ্ছি না। আপনাকে দেখতে পাচ্ছি ঠিকই, কিন্তু অনুভব করতে পারছি না। কি করেছি আমি? কেন এভাবে আমার থেকে মুখ ঘুরিয়ে রেখেছেন? তুমি কান্না বন্ধ করো, তোমার সেলাইতে টান লাগবে, রক্ত বের হবে। ছাড়ুন আমায়। আমি মরে গেলে আপনার কি? এমনিতেই তো মরণের থেকে কম যন্ত্রণা দিচ্ছেন না। আচ্ছা ঠিক আছে, তুমি কান্না থামাও। সরুন আমার সামনে থেকে। ঐশী আর কিছু বলবে তার পূর্বে আহাদ ওকে জড়িয়ে ধরে ঐশীকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু আহাদ ওকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। একটা সময় ঐশী শান্ত হয়ে যায়। আহাদ ঐশীর মাথায় হাত বুলাচ্ছে। জান সরি, বাট আমি তোমার উপর রেগেছিলাম। অবশ্যই এটাকে রাগ বলে না, অভিমান বলে। কি করেছি আমি? মিজানের কথা আমাকে জানাওনি কেন? আহাদের কথায় ঐশী চুপ করে রয়। আচ্ছা জান, আমরা তো দুজন দুজনকে প্রমিস করেছিলাম আমরা কখনো কিছু লুকাবো না। তবে তুমি কেন মিজানের কথা আমার থেকে লুকালে? রোজা আপনাকে মিজানের কথা বলেছে, তাই না? হুম। সরি আহাদ, আপনি তো বিজনেসের কাজে বিজি ছিলেন, তাই আপনাকে মিজানের কথা বলে আর বিরক্ত করতে চাইনি। ভেবেছিলাম আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, কিন্তু এতে যে হিতে বিপরীত হয়ে যাবে তা আমি ভাবিনি। সেদিন রোজার থেকে মিজানের কথা শুনে মিজানের অফিসে যেয়ে মিজানকে খুব মেরেছিলাম, থ্রেটও দিয়েছিলাম। তাই ও তোমাকে মেরে আমাকে কষ্ট দিতে চেয়েছিল। সেই দিন আমি কত আশা নিয়ে আপনার জন্য অপেক্ষা করছিলাম। আপনার সাথে আমাদের বিবাহবার্ষিকী উদযাপন করতে চেয়েছিলাম। আমি আপনাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। লিভিং রুমটা খুব সুন্দর করে সাজিয়েছিলাম। আপনার পছন্দের চকলেট কেক বানিয়েছিলাম। আপনার পছন্দের খাবার রান্না করেছিলাম, কিন্তু সব কিছু এক নিমিষে শেষ হয়ে গেল। আমি তোমার উপর আরও একটি কারণে রেগেছিলাম। তুমি কেন একা বাড়িতে ছিলে? কেন গার্ড সার্ভেন্টদের সন্ধ্যায় বিদায় করে দিয়েছিলে? যদি বাড়িতে গার্ড থাকতো তবে মিজান বাড়িতে আসার সাহস পেত না। সরি, আমি আসলে আপনার সাথে একান্তে সময় কাটাতে চেয়েছিলাম। আমি বুঝতে পারিনি এমনটা হয়ে যাবে। বিপদ বলে আসে না। সরি, প্লিজ আপনি আর অভিমান করে থাকবেন না। জান, সরি বলেই কি সব কিছুর সমাধান হয়ে যায়? সরি বলাতেই কি তুমি সুস্থ হয়ে গেছো? সেদিন যদি তুমি এই বোকামিটা না করতে তবে কি এরকম হতো? সরি, আজ আপনাকে প্রমিস করলাম আর কখনো এমনটা হবে না। কখনো গার্ডদের সার্ভেন্টদের বিদায় করব না, একা বাড়িতে থাকবো না, একা কোথাও যাব না। যদি কখনো আপনাকে সারপ্রাইজ দিতে ইচ্ছে করে তবে সেই দিন সিকিউরিটি 4 গুণ বাড়িয়ে দিব। আহাত প্লিজ, সরি, প্লিজ মাফ করে দিন। আচ্ছা মাফ করলাম। এবার তো একটু হাসুন। ঐশীর কথা মতো আহাদ মুচকি হাসে। ঐশী আহাদকে জড়িয়ে ধরে বলে, এত কেন ভালোবাসেন? আহাদ ঐশীর ছোটে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলে, জানি না, তবে আজীবন তোমাকে এভাবেই ভালোবেসে যাব।
দেখতেই দেখতে কেটে গেছে অনেক দিন। ঐশী এখন সম্পূর্ণ সুস্থ। আহাদের যত্নে ঐশী এত দ্রুত সুস্থ হতে পেরেছে। আহাদ যত্ন নেবে আর ঐশী সুস্থ হবে না, তা কি হয়? ঐশী বারান্দায় দাঁড়িয়ে দূর আকাশের চাঁদ দেখছে। আহাদ ঐশীকে পেছন থেকে জড়িয়ে ধরে ঐশীর ছুলে মুখ ডুবিয়ে বলে, আমার জানটা এখানে দাঁড়িয়ে কি করছে? চাঁদ দেখছি। তুমি তো একটা চাঁদ। চাঁদ দেখার জন্য বারান্দায় আসা লাগে নাকি? আয়নার সামনে দাঁড়াবে আর আয়নাতে সুন্দর একটা চাঁদ দেখতে পাবে, আমার ব্যক্তিগত চাঁদ। আহাদের কথায় ঐশী ফিক করে হেসে ফেলে। এই হাসছো কেন? ফ্লার্ট করছেন? করলে ক্ষতি কি? মানুষ তো পটানোর জন্য ফ্লার্ট করে। আমি তো সেই কবে থেকে পটে আছি। আমার বউয়ের সাথে আমি ফ্লার্ট করেছি, এতে তোমার কি? না, আমার কিছু না। কিছুটা সময় আহাদ ঐশীকে এভাবে জড়িয়ে ধরে রাখে। আহাদ ঐশীকে ছেড়ে দিয়ে বলে, জান, আমার না খুব ঝাল কিছু খেতে ইচ্ছে করছে। এত রাতে? হ্যাঁ জান, কিছু রান্না করে দাও না। আচ্ছা বলুন, কি খাবেন? ঝাল করে নুডলস রান্না করো। আচ্ছা। ও না থাক, বেশি ঝাল দিলে তো তুমি খেতে পারবে না। কে বলেছে আমি ঝাল খেতে পারবো না? ঝাল খেতে পারো, বাট আমার থেকে তো বেশি ঝাল খেতে পারো না। আমি আপনার থেকেও বেশি ঝাল খেতে পারি। বললেই হলো নাকি? তুমি মোটেও আমার থেকে বেশি ঝাল খেতে পারো না। তাই নাকি? চ্যালেঞ্জ করছেন? করছি। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। কিন্তু আপনি হারলে আমাকে কি দিবেন? তুমি যা চাইবে তাই দেব, কিন্তু তুমি হারলে আমাকে কি দেবে? আপনি যা চাইবেন তাই দিব। আহাদ ঐশীর কানে ফিসফিস করে কিছু একটা বলে। কি জান, দিবে তো? আগে জিতুন, তারপর দেখা যাবে। এটা বললে তো মানবো না। আচ্ছা দিবে কি দিবে না? আচ্ছা ঠিক আছে, দিব। তো চলো রান্নাঘরে। চলুন। ওরা রান্নাঘরে চলে যায়। কেবিনেট থেকে নুডলস বের করে, ফ্রিজ থেকে মরিচ, ধনেপাতা, মাংস, সবজি বের করে। টেবিলের উপর একে একে নুডলস, পেঁয়াজ, মরিচ, সবজি, মাংস, টমেটো সস, চিলি সস, গার্লিক সস, মরিচ গুঁড়ো, আরও সব মশলার তেল মাখে। ঐশী একে একে মরিচ, পেঁয়াজ, ধনেপাতা আর বাকি সবজিগুলো কুচি কুচি করে কাটছে। আহাদ নুডলস সিদ্ধ করার জন্য চুলোয় একটা পাত্রে গরম পানি করতে দিয়েছে। পানি গরম হয়ে গেলে পানিতে কিছুটা তেল দিয়ে তাতে নুডলসগুলো দিয়ে দেয়। নুডলস সিদ্ধ হতে আহাদ নুডলস ছাঁকনির সাহায্যে ছেঁকে নেয়। কাটাকুটি শেষে ঐশী রান্না করতে শুরু করে। আহাদ ঐশীকে সাহায্য করছে, কম জ্বালাচ্ছে বেশি। ওদের খুনসুটির মাঝে রান্না শেষ হয়। ঐশী দুটো বাটিতে নুডলস ঢেলে ট্রের উপরে রাখে। আহাদ ট্রেটা হাতে তুলে নেয়। আহাদ ট্রে নিয়ে আগে আগে হাঁটছে আর ঐশী ওর পিছে পিছে। ওরা রুমে এসে খাটের উপর বসে পড়ে। দুজনের সামনে দুটো বাটি রাখা আছে। শুনো জান, এই গেমে কিছু রুলস আছে। কি রুলস? এমনিতেই এখানে মাত্রাতিরিক্ত ঝাল দেওয়া আছে, তবুও আমরা আরও একবার চিলি সস অ্যাড করব। আর শর্ত হচ্ছে ঝাল লাগলেও পানি পান করা যাবে না। কি? পানি পান করা যাবে না? ইয়েস জান, রুলসই। তুমি যদি না যাও তাহলে এখনই বলতে পারো। আচ্ছা, আমি শর্তে রাজি। ঝাল লাগলো আমি পানি পান করব না। গুড। যে শেষ পর্যন্ত সবটুকু নুডলস শেষ করতে পারবে সেই জিতবে। তো শুরু করি? অবশ্যই। আহাদ 3 চামচ চিলি সস ওর আর ঐশী নুডলসে মেশায়। ওরা দুজনে হাতে নুডলসের বাটি নিয়ে বসে আছে। জানো, প্রথমে তুমি শুরু করো, তারপর আমি শুরু করছি। ঐশী নুডলসের দিকে একবার তাকিয়ে ঢুকিলে নুডলসটা যে মারাত্মক ঝাল হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে। ঐশী চামচে করে নুডলস তুলে মুখে পড়ে নেন। ঐশীকে খেতে দেখে আহাদও খেতে শুরু করে। 3 চামচ নুডলস খেয়ে ঐশীর ভীষণ ঝাল লাগে। ঝালে ঐশীর কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে, তবু হার না মেনে খেয়ে যাচ্ছে। আহাদ প্রচুর ঝাল খেতে পারে, তাই ওর অতটাও ঝাল লাগছে না। ওর 3 ভাগের 1 ভাগ নুডলস খেয়ে ঐশীর অবস্থা খারাপ হয়ে যায়। ঐশীর চেহারা লাল হয়ে গেছে, চোখ থেকে পানি পড়ছে। জান, পানি খাও। খাবো না, পানি খেলে হেরে যাব তো। আহা, এখানে হার জিতের কি আছে? জান, তোমার ঝালে অবস্থা খারাপ হয়ে গেছে, চোখ মুখ লাল হয়ে গিয়েছে, চোখ থেকে পানি পড়ছে। প্লিজ পানিটা খেয়ে নাও। খাবো না। ঐশী আবারও নুডলস খেতে শুরু করে, কিন্তু এবার আর ঐশী নিজের জেদ ধরে রাখতে পারল না। পানি খেয়ে ফেললো। পানি খাওয়াতেও ঐশীর ঝাল কমছে না। ঐশী নিজেকে পাগল পাগল লাগছে। ঐশী ঝালে কাঁদছে। আহাদ দ্রুত নিচে যেয়ে ফ্রিজ থেকে মধু নিয়ে এসে ঐশী খাইয়ে দেয়। ঐশী পানি খাচ্ছে আর মধু খাচ্ছে। বেচারির ঝালে অবস্থা খারাপ হয়ে গেছে। বেশ কিছুক্ষণ পর ঐশী স্বাভাবিক হয়। এখন আর ঝাল লাগছে না। জান, ঠিক আছো? বলেছিলাম না তুমি ঝাল খেতে পারবে না, তবুও কেন জেদ করে খেলে? ওহ নো। কি হলো? ঐশী কাঁদো কাঁদো মুখ করে বলে, আমি হেরে গিয়েছি। আহাদ দুষ্টু হাসি দিয়ে বলে, হেরে যখন গিয়েছো
তো আমি যা চাই দাও। ঐশী ঠোঁট ফুলিয়ে আহাদের দিকে তাকায়। জান, আমার পৌষ মাস আর তোমার সর্বনাশ। বেশ কিছুদিন যাবৎ ঐশী অসুস্থ, না তো ও ঠিকমতো খেতে পারছে, না তো ঠিকমতো ঘুমোতে পারছে। প্রায় ওর মাথা ঘুরে ওঠে, ও কোনো রকমে নিজেকে সামলে নেয়। ওর পেটে কিছু থাকে না, খেলেই বমি করে ফেলে। খাবারের ঘ্রাণও সহ্য করতে পারে না, কিচ্ছুটা মুখে দিতে পারে না। আহাদ রুমে এসে দেখে ঐশী কাঁথা মুড়িয়ে শুয়ে আছে। আহাদ ঐশীর কাছে এসে চুলে আলতো করে হাত বুলায়। জান, এই সময় ঘুমাচ্ছ যে? ঘুমাচ্ছি না, শরীরটা ভালো লাগছে না, তাই শুয়ে আছি। কি হয়েছে জান? মাথা ঘুরছে, ক্লান্ত লাগছে। কিছু খাওনি? ঐশী কিছু বললে তার পূর্বে ওর গা গুলিয়ে আসে। ও মুখ চেপে ধরে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। ঐশীর পিছে পিছে আহাদও আসে। ঐশীকে বমি করতে দেখে আহাদ ওর চোখে মুখের উপর থেকে আলতো করে চুল সরিয়ে পিঠে হাত বুলাচ্ছে। ঐশী আহাদের ডান হাত শক্ত করে চেপে ধরে। বমি করে ঐশী ক্লান্ত হয়ে গেছে। আহাদ ওর চোখে মুখে পানি দিয়ে কোলে তুলে নিয়ে রুমে চলে আসে। আহাদ ঐশীকে বিছানায় বসিয়ে ওর সামনে বসে। ঐশী আহাদের বুকে মাথা ঠেকিয়ে বসে আছে। আহাদ ঐশীর চুলে হাত বুলিয়ে দিচ্ছে। জান, ঠিক আছো? ঐশী উত্তরে মাথা নাড়ায়। ক্লান্তি লাগছে? হুম। শরীরে তো জ্বর নেই, তবে হঠাৎ বমি হলো কেন? হঠাৎ না, বেশ কিছুদিন যাবৎ বমি করছি, কিছু খেলেই বমি চলে আসে। তুমি তো আমাকে কিছু বললে না। স্বাভাবিক বিষয় ভেবে আর বলিনি। শুধু কি বমি হচ্ছে নাকি আরো কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, শরীর দুর্বল লাগে, মাথা ঘোরায়, ভালো মতো ঘুম হয় না, দিনে 4 থেকে 5 বার বমি করি, কিছুই খেতে পারি না, এমনকি খাবারের গ্রানও সহ্য করতে পারি না। নাকে খাবারের গ্রান আসতে গা গুলিয়ে উঠছে। কতদিন ধরে হচ্ছে এসব? 10 থেকে 12 দিন হবে। আচ্ছা চলো। কোথায় যাব? হসপিটালে, তোমার চেক আপ করাতে হবে। এখন? হ্যাঁ। এখন যাব না। কেন? উঠে দাঁড়ানোর শক্তি নেই আমার মাঝে, আমি এখন যাব না। কিন্তু জান, চেক আপ করাতে হবে তো। আচ্ছা ঠিক আছে, কাল রোজাকে নিয়ে হসপিটালে যাব। এখন আমাকে একটু শক্ত করে জড়িয়ে ধরুন, আমার ভালো লাগছে না। ঐশীর কথা মতো আহাদ ওকে শক্ত করে জড়িয়ে ধরে। হঠাৎ আহাদ চিন্তায় পড়ে যায়। আচ্ছা, আমি যা ভাবছি তা হবে না তো? ঐশী রোজা বসে আছে ডক্টর শাহনাজের কেবিনে। ডক্টর শাহনাজ ঐশীর কথা শুনে বলেন, আমি আপনাকে কিছু টেস্ট করতে দেব, সেগুলো করে আনবে। আর হ্যাঁ, প্রেগন্যান্সি টেস্টও করতে হবে। প্রেগনেন্সি টেস্ট? জি, আপনার কথা শুনে তো তাই মনে হচ্ছে, তবুও আমি টেস্ট করিয়ে শিওর হতে চাই। আপনি প্রেগনেন্ট নাও হতে পারেন, কিন্তু টেস্ট করাতে তো আর সমস্যা নেই। ডক্টরের কথা মতো ঐশী সব টেস্ট করে। ডক্টর বলেছে আগামীকাল ওর বাসায় রিপোর্ট পাঠিয়ে দেওয়া হবে। ঐশী রোজা হসপিটাল থেকে বাসায় চলে আসে। রাতে আহাদ বাসায় এসে দেখে ঐশী বারান্দায় দাঁড়িয়ে আছে। আহাদ ওর কাছে যে ওর কাঁধে হাত রাখতে ও কেঁপে ওঠে। কি হলো জান, ভয় পেয়েছো? না তো, তেমন কিছু না। চলো রুমে চলো। আহাদ ফ্রেশ হয়ে আসে। ঐশীকে ভাবনায় মুশকুল থাকতে দেখে বলে, কি হয়েছে জান? সেই তখন থেকে দেখছি তুমি জানো কি ভাবছো? কি এত ভাবছো তুমি? না, কিছু না। ডক্টর দেখিয়েছিলে? আগামীকাল রিপোর্ট দিবে। ও। খাবার কি রুমে নিয়ে আসবো? হ্যাঁ, একটু কষ্ট করে খাবারটা রুমে নিয়ে আসো, নিচে যেতে ইচ্ছে করছে না। আচ্ছা, নিয়ে আসছি। ঐশী নিচে যেয়ে আহাদের জন্য খাবার নিয়ে আসে। জান, খাইয়ে দাও না। আহাদের আবদার ঐশী ফেলতে পারে না। আহাদের বুকে মাথা রেখে চুপটি করে শুয়ে আছে ঐশী। আহাদের শরীর ক্লান্ত থাকায় আহাদ শোয়া মাত্রই ঘুমিয়ে পড়ে। আহাদ ঘুমিয়ে পড়লেও ঘুম নেই ঐশীর চোখে। কিছু ব্যাপার নিয়ে ঐশী খুবই চিন্তিত। চিন্তার মাঝেই কেটে যায় রাত। সকাল হইতে ঐশী টেনশন আরও বেড়ে যায়। আহাদ সকাল 7টার দিকে অফিসে চলে গেছে। এখন বাজে 12টা। ঐশী সারা রুমে পায়চারি করছে, টেনশনে ওর হাত পা কাঁপছে। ডক্টর শাহনাজ বলেছিলেন ওর 12:30টার মধ্যে রিপোর্ট হাতে পাবে। ঐশীর আর তর সইছে না, ও বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। কিছুক্ষণ পর রোজা ঐশীর রুমে আসে। ঐশী তখনও সারা রুমে পায়চারি করছিল। ওকে এভাবে পায়চারি করতে দেখে রোজা ওর হাত ধরে বিছানায় বসিয়ে দেয়। কি হয়েছে তোর, এভাবে পায়চারি করছিস কেন? আমার খুব টেনশন হচ্ছে, আল্লাহ জানে রিপোর্টে কি থাকবে। টেনশনে আমার মাথা কাজই করছে না। আল্লাহ ভরসা, সব কিছু ঠিক থাকবে। আল্লাহ আমাদের নিরাশ করবেন না, তুই তো টেনশন করিস না। ওদের কথার মাঝে কেউ এসে কলিং বেলে চাপ দেয়। ঐশী কলিং বেলের আওয়াজ শুনতে দ্রুত পায়ে নিচে চলে আসে। দরজা খুলতেই লোকটা বলে, আপনি কি ঐশী ইসলাম? জি। আপনি এখানে একটা সাইন করে দিন। লোকটার কথা মতো ঐশী 4টায় সাইন করে দেয়। লোকটা ওর হাতে একটা খাম দিয়ে চলে যায়। ঐশী দরজা লাগিয়ে খামটা খোলে। ইতোমধ্যে রোজাও নিচে চলে এসেছে। রিপোর্টে লেখা পড়ে ঐশী স্তব্ধ হয়ে যায়। ও শরীর কাঁপছে মুখ থেকে, কথা বের হচ্ছে না।
ঐশী কাপা কাপা গলায় রোজাকে বলে, রোজা, দেখো তো এখানে কি লেখা আছে। রোজা ঐশীর হাত থেকে রিপোর্টটা নিয়ে লেখাটা পড়া মাত্রই ঐশীকে জড়িয়ে ধরে চিৎকার করে বলে, ইয়াহু! আমি খালামণি হব। ইয়া! দোস্ত, তুই না মাওতে চলেছিস। রোজার কথা ঐশীর কানে যেতেই ঐশী কেঁদে দেয়। এটা দুঃখের নয়, সুখের কান্না। কোনো অমূল্য জিনিস পাওয়ার সুখ। কাঁদিস না বোন আমার। আমি যে কতটা খুশি তা তোকে বলে বোঝাতে পারবো না। আমিও খুব খুশি হয়েছি। এক কাজ করি, সিয়ামকে আর ভাইয়াকে ফোন দিয়ে জানিয়ে দিই। এই না না, কেন? আমি ওনাকে অন্যভাবে জানাতে চাই। এত বড় খুশির খবর কি আর ফোনে বলে শান্তি পাবো? আহাদ আজ 8টায় বাসায় চলে আসে। ক্লান্ত শরীর নিয়ে রুমে চলে আসে, কিন্তু ঐশীকে কোথাও দেখতে পায় না। আহাদ বারান্দায় যেয়ে দেখে ঐশী কালো শাড়ি পরে রকিং চেয়ারে চোখ বন্ধ করে হেলা নিয়ে বসে আছে। ওর চুল আর শাড়ির আঁচল বাতাসে উঠছে। আহাদ ঐশীর সামনে যে দাঁড়াতে ঐশী চোখ মেলে দেখায়। আহাদ ঐশীর কপালের ঠোঁট ছুঁয়ে বলে, আমার জানকে আজ কালো শাড়িতে খুব সুন্দর লাগছে। ঐশী আহাদের কথায় মুচকি হাসে। জান, তোমার না আজ রিপোর্ট হাতে পাওয়ার কথা ছিল, পেয়েছো? ঐশী মাথা নাড়ে। কি আছে রিপোর্টে? ঐশী কিছু না বলে আঁচলের নিচ থেকে একটা ছোট বক্স বের করে আহাদের সামনে তুলে ধরে। কি আছে এতে? নিজেই দেখুন। আহাদ বক্সটা খুলে দেখে বক্সের ছোট বাচ্চাদের এক জোড়া জুতো আছে। জান, আমাকে ছোট বাচ্চাদের জুতো কেন আহাদ সম্পূর্ণ কথাটা শেষ করতে পারে না, অবাক হয়ে চোখ বড় করে ঐশীর দিকে তাকায়। ঐশী আহাদের রিয়াকশন দেখে মুচকি হাসে। আহাদের গলা কাঁপছে, কিভাবে কি বলবে বুঝতে পারছে না। তবুও আহাদ নিজেকে সামলে বহু কষ্টে বলে, জান, তার মানে? ঐশী চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়, আহাদকে শক্ত করে জড়িয়ে ধরে কানে ফিসফিস করে বলে, হ্যাঁ, আপনি বাবা হতে চলেছেন। আমাদের ভালোবাসার অংশ, আমাদের সন্তান আসতে চলেছে। কথাটা শোনা মাত্রই আহাদ ঐশীকে কোলে তুলে ঘুরতে শুরু করে আর চিৎকার করে বলে, আমি বাবা হব? ইয়াহু, আমি বাবা হব। এই নামান, আমার মাথা ঘুরছে। ও সরি। আহাদ ঐশীকে কোল থেকে নামিয়ে চেয়ারে বসিয়ে দেয়। ঐশীর পেটে হাত রেখে বলে, এখানে আমাদের বেবি আছে, তাই না? ঐশী আহাদের কথায় মুচকি হেসে মাথা নাড়ে। আহাদ ঐশীর পেটে চুমু দিয়ে হাসি মুখে বলে, বাবা, তুমি খুব তাড়াতাড়ি চলে আসো, আমাদের বেশি অপেক্ষা করিও না। আর হ্যাঁ, মাকে বেশি কষ্ট দিও না। আহাদ ঐশীর দিকে তাকাতেই দেখতে পায় ঐশী আহাদের দিকে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে। ওর চোখ অশ্রুতে টলমল করছে। আহাদ ঐশীর গালে হাত রেখে মিষ্টি করে বলে, এই জান, কাঁদছো কেন? ঐশী আর নিজেকে ধরে রাখতে পারল না। আহাদকে শক্ত করে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে ওঠে। আহাদ ওর জানকে আগলে রাখে। আহাদ আজ, আমি ভীষণ খুশি, আমি মা হতে চলেছি। আমার গর্ভে ছোট একজন ধীরে ধীরে বেড়ে উঠছে। জান, আমিও আজ ভীষণ খুশি। থ্যাংক ইউ জান, থ্যাংক ইউ সো মাচ। দোলনায় ঐশীকে জড়িয়ে ধরে বসে আছে আহাদ। আহাদ ঐশীর চুলে হাত বুলিয়ে দিচ্ছে আর ঐশী চুপটি করে আহাদের বুকে মাথা রেখে শুয়ে আছে। আহাদ ঐশীর মাথায় চুমু দিয়ে বলে, জান, মনে আছে সেদিন তুমি আমায় বলেছিলে না কেন এসব খুন খারাপই ছাড়ি না বা কেন ছাড়তে পারি না? আহাদের কথার উত্তরে ঐশী মাথা নাড়ে। জান, আমি জানি তোমার এসব খুন খারাপই পছন্দ না, তুমি এসব সহ্য করতে পারো না। আজ তোমাকে আমি কথা দিচ্ছি জান, আমি এসব ছেড়ে দেব। এ হাত দিয়ে আমি আর কাউকে মারবো না। এই হাতে আর কারো শরীরের রক্ত ঝরবে না। এ হাত আর কখনো কারোর রক্তে রঙিন হবে না। আমি এসব ছেড়ে দিব। আমি আর মাফিয়া পরিচয় নিয়ে বাঁচতে চাই না। আহাদ ঐশীর পেটে হাত রেখে বলে, আমি আমার অনাগত সন্তানের জন্য সব কিছু ছেড়ে দেব, আর খুন খারাপই করব না। আমি চাই না কেউ আমার আগে পিছে আমার সন্তানকে মাফিয়া সন্তান বলুক। আমি এসব ছেড়ে দিয়ে সবাইকে নিয়ে কানাডায় চলে যাব। হ্যাঁ, কালই কানাডায় চলে যাব, সেখানেই সেটেলড হয়ে যাব। আমি চাই না আমার সন্তানই অসুস্থ পরিবেশে বেড়ে উঠুক। ওকে আমি একটা সুন্দর সুস্থ জীবন দিতে চাই। ওকে খুব ভালোবাসা দিতে চাই। পৃথিবীর সমস্ত সুখ ওর বাইরের কাছে এনে ফেলতে চাই। ওকে আমি খুব ভালোবাসবো, খুব ভালোবাসবো। ঐশী চুপটি করে আহাদের কথাগুলো শুনছে। আহাদের কথাগুলো শুনে ওর খুব শান্তি লাগছে। জান, তোমাকে কি বলে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। আমি যে আজ কতটা খুশি হয়েছি তোমায় বলে বোঝাতে পারবো না। আমাদের ভালোবাসার অংশ আসতে চলেছে জান, আমাদের সন্তান আসতে চলেছে। হ্যাঁ আহাদ, তোমাকে খুব ভালোবাসি জান। তুমি আমার জীবনে আসার পর থেকে আমার জীবনের সমস্ত দুঃখ কষ্ট ঘুচে গিয়েছে। তুমি আমার জীবনে সুখের জোয়ার হয়ে এসেছো। তোমাকে আমি কথা দিচ্ছি, আজ থেকে তোমার কোনো অযত্ন আমি হতে দিব না। তোমার উপর কোনো আঁচড় পড়তে দিব না। দুঃখের ছায়া তোমার উপর পড়তে দিব না। বিপদকে তোমার কাছে ভিড়তে দেব না। জান, আমি তোমাকে খুব ভালোবাসি।
আমি আপনাকে খুব ভালোবাসি। জান, জীবনে সুখে থাকার জন্য আমার তোমাকে প্রয়োজন, বেঁচে থাকার জন্য আমার তোমাকে প্রয়োজন, শেষ নিঃশ্বাস নেওয়ার জন্য আমার তোমাকে প্রয়োজন, একসাথে বাকিটা পথ চলার জন্য আমার তোমাকে প্রয়োজন। জান, জীবনের প্রতিটা ক্ষণে আমার তোমাকে প্রয়োজন। থাকবে কি আমার সাথে? ভালোবাসবে কি আমাকে? হ্যাঁ, ভালোবাসবো, ভালোবাসবো। হ্যাঁ, আপনার সাথে হাজার পথ চলবো। আপনাকে ছাড়া কি করে থাকবো বলুন? কারণ সুখের দিনে আমার আপনাকে প্রয়োজন, দুঃখের দিনে আপনাকে প্রয়োজন। কাঁধে মাথা রেখে কাঁদার জন্য আমার আপনাকে প্রয়োজন। আমাদের অনাগত সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য আমার আপনাকে প্রয়োজন। শেষ নিঃশ্বাস অবধি বেঁচে থাকার জন্য আমার আপনাকে প্রয়োজন। ভালোবাসি আহাদ, আপনাকে ভীষণ ভীষণ ভালোবাসি। আমিও আমার জানকে ভীষণ ভালোবাসি।